আমাদের ফিউচার ট্রেন্ডস ইন গ্রিন কেমিস্ট্রির তো 5টা পার্ট ছিল। হ্যাঁ। একটা ছিল হচ্ছে অক্সিডেশন রিয়াকশান, আরেকটা ছিল হচ্ছে বায়োমিমেটিক অ্যান্ড মাল্টিফাংশনাল রিয়েজেন্ট, আরেকটা ছিল হচ্ছে তোমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা লাস্ট পার্ট। সেই পার্টটা আমরা আজকে পড়ব। সেটা আমি বেসিক্যালি এই জিনিসটাকে দুটো ভাগে ভাগ করেছি। প্রথমে একটা জিনিস দিয়েছি যেটা নাম হচ্ছে সাস্টেনেবিলিটি, এটা কী জিনিস সেটা জানতে হবে। আর তারপরে গ্রিন কেমিস্ট্রির সাথে সাস্টেনেবিলিটির সম্পর্ক কী, কীভাবে গ্রিন কেমিস্ট্রি সাস্টেনেবিলিটিকে এনকারেজ করতে পারে, আর সাস্টেনেবিলিটি টুল হিসেবে কীভাবে গ্রিন কেমিস্ট্রিকে ব্যবহার করা যায় সেইটা নিয়ে কিছু কথা বলেছি। স্পেসিফিক এক্সাম্পল দেওয়া থেকে আমি এখানে ডেলিভারেটলি নিজেকে রিফ্রেন করেছি, কারণ অনেক এক্সাম্পল আমরা পড়েছি। সাস্টেনেবিলিটির ব্যাপারটা যদি আমরা খানিকটা বুঝতে পারি তাহলে ওই এক্সাম্পলগুলোকে আমাদের এখানে ফিট করে নিতে অসুবিধা হবে না। অ্যাকচুয়ালি এই সাস্টেনেবিলিটির কনসেপ্টটা অনেক দিন ধরেই ছিল। বাকমিনস্টার ফুলারিনের নাম শুনেছ? হ্যাঁ স্যার। কার্বনের নতুন অ্যালোট্রপ বাকমিনস্টার ফুলারের নামে, যার বাকমিনস্টার ফুলারিন হ্যাঁ শুনেছি, C60। C60, হ্যাঁ, যিনি ক্রোটো বা ইত্যাদি এই কয়েকজন ওটা ডেভেলপ করেছিলেন, হ্যারল্ড ক্রোটো বা এরকম আরও কয়েকজন মিলে। তো সেই জিনিসটা একজন আর্কিটেক্টের নামে ওর নাম দিয়েছিলেন বাকমিনস্টার ফুলারিন। একটা জিওসেডিক ডোম টাইপের স্ট্রাকচার যেটা বাকমিনস্টার ফুলারের ডেভেলপ করা। সেটা ইনফ্যাক্ট ডিজনিল্যান্ডে একটা এরকম রাইডও আছে। ডিজনিল্যান্ড তো বেসিক্যালি জয় রাইডের কালেকশান, সেরকম একটা রাইডও ওখানে আছে, যেখানে বাকমিনস্টার ফুলারের ডিজাইন করা ওই জিওসেডিক ডোম, তুমি ছবি যদি বাকমিনস্টার ফুলার বলে সার্চ দাও তাহলে ওই আর্কিটেকচারটা তুমি দেখতে পাবে। তো ওনার একটা কনসেপ্ট ছিল স্পেসশিপ আর্থ বলে। উনি একটু ইডিওসিনক্রেটিক লোক ছিলেন আর কি, এবং বলেছিলেন যে এই যে পৃথিবীতে আমরা আছি এটার রিসোর্স তো ফাইনাইট, আমরা তো মহাকাশ থেকে কোনো রিসোর্স কালেক্ট করতে পারি না, বা অন্য কোনো গ্রহে গিয়ে সেখান থেকে কোনো মিনারেলস বা কোনো কিছু তো কালেক্ট করে নিয়ে আসতে পারি না। আমাদের পৃথিবীতে যে মিনারেলসগুলো আছে, যা জল আছে, যা ফসিল ফুয়েল আছে, যে অ্যাটমসফিয়ার আছে, ওইটুকুনিই আছে, ওটার কোনো আর বাইরে থেকে কিছু রিপ্লেনিশ করা সম্ভব নয়। কাজে আমাদেরকে ভাবতে হবে যে আমরা একটা স্পেসশিপের মধ্যে আছি, যে স্পেসশিপটা সেলফ সাফিসিয়েন্ট, এবং স্পেসশিপটার যা 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 দরকার সেগুলো সবই স্পেসশিপের ভেতরেই রয়েছে। তার বাইরে থেকে কিন্তু কোনো জিনিসপত্র আমদানি করে ইম্পোর্ট করে কোনো কিছু আনার আমাদের কাছে এই মুহূর্তে চান্স নেই। ভবিষ্যতে টেকনোলজি কোথায় গিয়ে দাঁড়াবে তা আমরা বলতে পারি না, আমরা স্পেকুলেট করতে পারি। এমন হতে পারে যে আমরা হয়তো ইন্টারপ্ল্যানেটারি ট্রাভেল বা সেরকম হলে ইন্টার গ্যালাকটিক ট্রাভেলও হয়তো কোনো দিন হবে, এবং তখন হয়তো পৃথিবীর মতো আরও অনেক গ্রহ মানুষ সেখানে গিয়ে কলোনি তৈরি করবে, সেখানকার রিসোর্সগুলো ব্যবহার করার মতো জায়গায় আসবে। কিন্তু এই মুহূর্তে, বা অ্যাটলিস্ট বাকমিনস্টার ফুলার যখন এই কথাগুলো বলেছিলেন, এটা 1969-এর কথা, তার মানে ধরো প্রায় 50-55 বছর আগের কথা, তখন এগুলো একেবারে ন্যাসেন্ট স্টেজে আছে, স্পেস ট্রাভেল বা ইত্যাদি এই জিনিসগুলো। তো উনি বলেছিলেন যে তাহলে আমাদেরকে খুব কেয়ারফুলি এখানকার রিসোর্সটা খরচা করতে হবে, কারণ যদি রিসোর্স বেশি খরচা করে ফেলি তাহলে আমাদের এক সময় এমন আসবে যখন রিসোর্স ফুরিয়ে যাবে, এবং স্পেসশিপে বাইরে থেকে যেহেতু কিছু আনা যাবে না, তাই আমরা তখন যারা থাকবে, তখন যে মানুষেরা থাকবে তারা আর তাহলে বেঁচে থাকতে পারবে না। তার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে রিসোর্সটা আমি আহরণ করছি, যে রিসোর্সটা আমি আমার প্ল্যানেট থেকে পাচ্ছি, সেই রিসোর্সটাকে যদি রিসাইকেল করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়, বা অ্যাটলিস্ট আমার রিসোর্স কালেকশানের রেটটা এমন হওয়া উচিত যাতে নেচার নিজে সেই রিসোর্সটাকে রিপ্লেনিশ করার সুযোগ পায়। এবং এই নিয়ে আলোচনা করতে করতে 1987-এ একটা বই পাবলিশ হয়েছিল যেটার নাম হচ্ছে আওয়ার কমন ফিউচার। সেখানে ওয়ার্ল্ড কমিশন ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট তারা
এটা রেকগনাইজ করেছিল যে ইন্ডাস্ট্রিয়াল এবং সোসাইটাল ডেভেলপমেন্টের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে যে প্ল্যানেটের পপুলেশান ক্রমাগত বেড়ে যাচ্ছে, কারণ আমাদের চিকিৎসা বিজ্ঞান আস্তে আস্তে উন্নত হচ্ছে, তার ফলে আমাদের অ্যাভারেজ লাইফ স্প্যান বেড়ে যাচ্ছে, আমাদের মর্টালিটি রেট কমে যাচ্ছে, ইনফ্যান্ট মারা যাওয়ার সংখ্যা কমছে। আগে এরকম ছিল যে মড়ক হলেই লোকে মরে যেত, কিন্তু এখন প্রচুর ওষুধ আছে, তার ফলে মহামারী বা এই ধরনের কোনো বিরাট অসুখ হলেও আমরা লোকজনদেরকে বাঁচিয়ে ফেলতে পারছি। তাহলে তাদেরকে তো খাওয়াতে দাওয়াতে হবে, তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে, এবং তাদের একটা স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি অফ লাইফ চাই, তার জন্য সেটা দরকার। কিন্তু এটাও রেকগনাইজ করেছিল যে সেই ডেভেলপমেন্টগুলোকে সাস্টেনেবল করতে হবে, ওভার টাইম সাস্টেনেবল করতে হবে, এবং তখন একটা কি ফ্রেজ বলেছিল যে মিট দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য এবিলিটি অফ ফিউচার জেনারেশনস টু মিট দেয়ার নিডস। তার মানে এখন যারা আছে তাদের যা চাহিদা সেটা পূর্ণ করতে হবে, কিন্তু সেই চাহিদা পূর্ণ করতে গিয়ে এইটা খেয়াল রাখা দরকার যাতে ফিউচারে যারা আসবে, আমাদের প্রজেনি যারা, তাদের যে চাহিদাগুলো থাকবে সেগুলো যেন কম্প্রোমাইজড না হয়ে যায়। এর 12 বছর পরে, অর্থাৎ 87-এর 12 বছর পরে আওয়ার কমন জার্নি বলে একটা কনসেপ্ট এসছিল, যেটা বোর্ড অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ দ্য ইউএস ন্যাশনাল রিসার্চ কাউন্সিল, তারা এই বইটাতে এই বেসিক কনসেপ্টটাকে এক্সপ্যান্ড করে। এবং এর 5 বছর পরে 1992-তে রিও ডি জেনেরোতে একটা সেমিনার হয়েছিল, যেটার নাম হচ্ছে দ্য আর্থ সামিট, এবং সেখানে কিছু রূপরেখা ঠিক করা হয়েছিল, কিছু প্রোটোকলস ঠিক করা হয়েছিল, এবং একটা এজেন্ডা নেওয়া হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল এজেন্ডা 21। সেখানে বলা হয়েছিল যে আমাদের লক্ষ্য হওয়া উচিত যে আমরা ওয়েস্টফুল মেটেরিয়ালকে কমাবো, দারিদ্র বা প্রভার্টির এগেনস্টে আমাদের লড়াই করতে হবে যাতে সবার একটা মিনিমাম কোয়ালিটি অফ লাইফ থাকে, এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে হবে, এবং এগ্রিকালচারাল প্র্যাকটিসগুলোকে সাস্টেনেবল করতে হবে। এর 10 বছর পর 2002-তে ওয়ার্ল্ড সামিট হয়েছিল জোহানেসবার্গে। সেখানে এই আর্ট সামিটের পর থেকে কী কী প্রোগ্রেস হয়েছিল তার একটা রিভিউ করা হয়, এবং তারপর থেকে রেগুলারলি এইগুলো নিয়ে চর্চা চলতে থাকে। এই সব ইনিশিয়েটিভের ফলে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই কথাটা উঠে আসে, এবং এটা একটা কমন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। এখন এটা বেসিক্যালি একটা ক্যাচ ফ্রেজ হয়ে গেছে এবং একটা কর্পোরেট জার্গনে পরিণত হয়েছে, কিন্তু তার কনটেক্সট যেটা, সেটা আমাদের সবসময় মাথায় রাখা দরকার যে দুটো সেন্ট্রাল ইমপ্লিকেশান আছে। একটা হচ্ছে ইউজিং ন্যাচারাল রিসোর্সেস অ্যাট রেটস দ্যাট ডু নট আনঅ্যাকসেপ্টেবলি ড্র ডাউন সাপ্লাইজ ওভার দ্য লং টার্ম। তার মানে তুমি লোভীর মতো সমস্ত রিসোর্স নিজের জন্য হোল্ড করো না, তোমার ভবিষ্যৎ জেনারেশনের কথা ভাবো, তোমার যতটুকু চাহিদা তুমি সেইটুকুই নাও। এবং তুমি এই যে টেকনোলজিগুলো ব্যবহার করছো তার ফলে তো কিছু ওয়েস্ট মেটেরিয়াল তৈরি হচ্ছে, তাহলে সেই ওয়েস্ট মেটেরিয়ালের ব্যাপারে নজর দাও, এবং সেখানে মনে রেখো যে জেনারেটিং অ্যান্ড ডিসিপেটিং রেসিডিউস মানে ওয়েস্ট অ্যাট রেটস নো হায়ার দ্যান ক্যান বি অ্যাসিমিলেটেড রেডিলি বাই দি ন্যাচারাল এনভায়রনমেন্ট। ন্যাচারাল এনভায়রনমেন্টে যাতে সেটা রেডিলি অ্যাসিমিলেটেড হয়ে যায়, তার জন্য সেটা এমনভাবেই রেসিডিউ তৈরি করো যাতে সেটা জমতে না থাকে, অ্যাকুমুলেট না করতে থাকে। এখন আমরা বেশ কিছু গ্রিন ম্যাট্রিক্স পড়েছি, তোমাদের এই সিলেবাসে গ্রিন ম্যাট্রিক্স ছিল না? অ্যাটম ইকোনমি, ই ফ্যাক্টর, এইসব জিনিস ছিল তো। হ্যাঁ, এইটা দিয়ে লোকে মানে প্রথমে এটা মাপার চেষ্টা করলো যে আমার একটা সাপোজ একটা প্রসেস আছে, তাহলে একটা ধরো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আছে, ফ্যাক্টরিতে কোনো জিনিস তৈরি হচ্ছে, তার জন্য কাঁচামাল লাগবে, র মেটেরিয়াল লাগবে, সেটার প্রকিউরমেন্টের ব্যাপার আছে, তার ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে, তারপরে আমি একটা লং কেমিক্যাল প্রসেসের মধ্য দিয়ে তাকে একটা ফাইনাল ফিনিশ গুডে নিয়ে এলাম, তারপর তার আবার ট্রান্সপোর্ট করলাম, তার রিটেলিংয়ে গেল, বিক্রি হলো, তারপরে সেটা কনজিউমারের কাছে পৌঁছলো, কনজিউমার সেটাকে ব্যবহার করলো কিছুদিন, তারপরে তো কোনো জিনিসও তো আর মানে অক্ষয় নয়, কোনো না কোনো টাইমে সেই জিনিসটার লাইফ সাইকেল শেষ হয়ে যাবে, এবং তারপরে সে সেটাকে ডিসপোজ করে দেবে। তো এইটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট মাপতে চেয়েছিল, কিন্তু দেখা গেল যে বাই দিস টাইম গ্রিন কেমিস্ট্রির ম্যাট্রিক্সগুলো মোটামুটি দাঁড়িয়ে গেছে, কিন্তু মাপতে গিয়ে যেটা প্রবলেম ফেস করলো ওরা,
এই অ্যাটম ইকোনমি বা ই ফ্যাক্টর বা আরও অন্য অনেক ইয়ে আছে, তোমাকে আমি একটা দেখাই। এই দেখো কত রকমের তোমার ইয়ে হতে পারে। দেখো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ফ্যাক্টর, দেখতে পাচ্ছ পিডিএফটা? হ্যাঁ স্যার। প্রসেস মাস ইন্টেন্সিটি, প্রসেস মাস এফিসিয়েন্সি, অ্যাটম ইকোনমি, রিয়াকশান মাস ইন্টেন্সিটি, রিয়াকশান মাস এফিসিয়েন্সি, কার্বন এফিসিয়েন্সি, গ্রিনার অ্যাটমিক লেভেল, ট্রান্সফরমেশন গ্রিন অ্যাসপিরেশন লেভেল, গ্রিন অ্যাসপিরেশন লেভেল, রিয়াক্টিভ বায়োগ্রিননেস, রিনিউয়েবল পার্সেন্টেজ, ওয়েস্ট ওয়াটার ইন্টেন্সিটি, প্রিন্সিপাল স্কোর 3, প্রিন্সিপাল স্কোর 7, এরকম অনেকগুলো গ্রিন মেট্রিক্স তৈরি হয়েছে। তার মধ্যে তুমি হয়তো একটা দুটোই পড়েছো, তাতে অসুবিধা কিছু নেই, তোমাদের সিলেবাসে এই কটাই আছে। কিন্তু এই এতগুলো আছে এবং আরও আছে, কিন্তু এইগুলো সবই হচ্ছে ইউনিভেরিয়েট মেট্রিক্স, যেগুলো কিন্তু মাসের ওপরে নির্ভর করে, প্রোডাক্টের মাসের দিকে তাকিয়ে। তার মানে আমার রিয়াকশানটা কতটা এফিশিয়েন্ট এইটাই আমার, এবং একজন কেমিস্টের কাছে প্রিলিমিনারি সেইটাই কিন্তু হওয়া উচিত। সে তো আর সোশ্যাল সায়েন্টিস্ট নয়, সে সোসাইটির কথা নিশ্চয়ই ভাববে, কিন্তু তার নিজের রিয়াকশানটা তার কাছে সেটাই তার বেবি, অতএব সেই বেবিরই সে টেক কেয়ার করবে এবং সেটাকেই সে নার্চার করবে, সেটাকেই সে অপটিমাইজ করার চেষ্টা করবে। কিন্তু এতে করে না তোমার সাস্টেনেবিলিটি মানে হচ্ছে কি না এটা তুমি বুঝতে পারবে না, কারণ সাস্টেনেবিলিটির তো অনেকগুলো ফেজ থাকে। যেমন আমি তোমাকে বললাম যে কাঁচামাল প্রকিওর করা শুরু থেকে প্রোডাকশান, ম্যানুফ্যাকচার, তারপরে রিটেলিংয়ের জন্য ডিস্ট্রিবিউশন, ফাইনালি কনজিউমারের হাতে তার পৌঁছানো, এবং শেষ অবধি কনজিউমার ব্যবহার করার পরে তার ডিসপোজাল। এই ব্যাপারটার মধ্যে তো শুধু অ্যাটম ইকোনমি কিংবা এই ফ্যাক্টর দিয়ে মাপলে তো হবে না। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো তাহলে তো রিয়াকশানটা হয়ে গেল, মানে শুধু কারখানার ভেতরে যখন রিয়াকশানটা হচ্ছে সিনথেটিক ফেসিলিটির মধ্যে আমি শুধু সেইটুকুনিই তো জানতে পারছি, তার বাইরে কোনো কিছু তো আমার অ্যাটম ইকোনমি বা ই ফ্যাক্টর বা এই জাতীয় দিয়ে তো কিছু আমি বুঝতে পারছি না। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট তো আমরা জিনিসটাকে ঠিক কায়দা করতে পারছি না আর কি, মানে কোয়ান্টিফাই করতে পারছি না যে এই প্রসেসটা সাস্টেনেবল আর এই প্রসেসটা সাস্টেনেবল নয়, এটা কে বলে দেবে আমাকে? যেরকম অ্যাটম ইকোনমি তোমাকে বলে দেয় যে একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান হচ্ছে অ্যাটম ইকোনমিক্যালি মাচ বেটার দেন সাপোজ সাবস্টিটিউশন রিয়াকশান ওর এলিমিনেশন রিয়াকশান, তাই তো? কারণ রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান 100% অ্যাটম ইকোনমি, এবং আমরা জানি গ্রিন কেমিস্ট্রির প্রিন্সিপালগুলোর মধ্যেই আছে যে ওয়েস্ট ক্লিন আপ করার থেকে ওয়েস্ট প্রিভেন্ট করাটা বেশি জরুরি, তাই না? এটা বারবার বলে থাকে ওরা, কাজেই সেই হিসেবে ঠিকই আছে। তো আমি অ্যাটম ইকোনমি দিয়ে সুন্দর রিয়াকশানকে জাস্টিফাই করতে পারি যে আমার এই রিয়াকশানটা বেটার, এই রিয়াকশানটা অত বেটার নয় বা খারাপ। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি এইগুলো দিয়ে যখন হচ্ছে না, এই মাস বেস মেট্রিক্স দিয়ে যখন হচ্ছে না, তাহলে আমি কি দিয়ে আমি আমার ইয়েটাকে মাপব? সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল প্রসেসকে সাস্টেনেবল কি না এটা কে বলে দেবে? আমি বললে তো হবে না। তখন একটা কনসেপ্ট এলো যেটাকে বলা হয় লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট বা এলসিএ। এটার অনেকগুলো ফ্যাক্টরকে কনসিডার করতে হয়, এবং এলসিএকে যদি তোমাকে বলে এলসিএ কাকে বলে, তাহলে তার ছোট এক কথায় উত্তর হচ্ছে, মানে একটা বাক্যে উত্তর হচ্ছে, এলসিএ হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটা একটা প্রোডাক্টের এভরি ফেজ অফ ইটস লাইফ তার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টকে মেজার করার চেষ্টা করে। মেজার করেই এটা বলতে পারা যায় না, কারণ অনেক ফ্যাক্টর আছে সেগুলোকে, এবং সেগুলো খুব কমপ্লেক্স ফ্যাক্টর। কোনো কোনো ক্ষেত্রে সেই ফ্যাক্টরগুলো একটা আরেকটাকে অপোজ করে, এবং সেইটাকে অপটিমাইজ করে মাপা এবং একটা কোয়ান্টিফিয়েবল স্কেলে সেটাকে ফেলা, সেটাই হচ্ছে এলসিএর লক্ষ্য। এলসিএর যে ভেরিয়াস ফ্যাক্টরগুলোর ওপর মানে আমাদেরকে কনসিডারেশন করতে হয় যে ফ্যাক্টরগুলো, সেগুলো কী কী, যেমন কোন র মেটেরিয়ালটা প্রোডাকশান প্রসেসে ইনভলভ হয়েছে এবং সেটা আমরা কোত্থেকে পেয়েছি, এটার জন্য আমাদের সয়েলের ওপরে কি ইম্প্যাক্ট পড়েছে, ফার্টিলাইজার ইউজ করা হয়েছিল কি না, কী ধরনের বীজ ব্যবহার করা হয়েছে, এই সব প্রশ্নের উত্তর আমাদের চাই। এই যে র মেটেরিয়ালটা, এটা থেকে যে গুডসটা তৈরি হচ্ছে, যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, সেটা কীভাবে তৈরি হচ্ছে, তার জন্য কি কি রিসোর্স ব্যবহার হচ্ছে, আমাদের কি তার জন্য হিট করতে হচ্ছে, তার জন্য কি কুলিং করার দরকার আছে, ওয়াটারের মানে পিউরিফাই করার জন্য কি ওয়াটার লাগে, এর জন্য কি কোনো ভেন্টিলেশন লাগে, অর্থাৎ রিয়াকশানটা কি ধোঁয়া টোয়া তৈরি হয় যেটা বাইরে হয়তো গ্রিন হাউস গ্যাস ছাড়ে, এগুলোর সব আমাদের একদম ডেটা চাই।
এই গুডস যেটা তৈরি হলো সেটাকে আমি যখন রিটেলিংয়ে পাঠাবো বা ফাইনালি যদি কনজিউমারের কাছে যায়, তাহলে সেটা ট্রান্সপোর্টটা কীভাবে হচ্ছে? সেটা কি ট্রাকের থ্রু দিয়ে করছি, নাকি রেল ব্যবহার করছি, নাকি এয়ারপ্লেন ব্যবহার করছি? এই প্রত্যেকটা জিনিস আমার জানা দরকার। তার কারণ এনভায়রনমেন্টের ওপরে একটা ট্রাক চললে যা ইম্প্যাক্ট হয়, 10টা ট্রাক চললে যা ইম্প্যাক্ট হয়, একটা এয়ারপ্লেন চললে তার সমান ইম্প্যাক্ট হয় না। বা রেলে করে গুডস নিয়ে গেলে যা ইম্প্যাক্ট হয়, ট্রাকে করে গুডস নিয়ে গেলে তার ইম্প্যাক্ট হয় না। এবং এর সাথে কিন্তু ডেফিনেটলি আরেকটা জিনিস জড়িয়ে আছে, সেটা হচ্ছে যে কস্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে তোমার অ্যাফোর্ডেবল প্রাইসে জিনিসপত্র পেতে হবে। কোয়ালিটি অফ লাইফ যদি তোমাকে কোয়ালিটি অফ লাইফ পেতে গেলে যদি এরকম হয় যে তার জন্য তোমাকে কোটি কোটি টাকা খরচা করতে হবে, তো সবার কাছে তো কোটি কোটি টাকা নেই, সেটা তার ইকোনমিক্যালি আনভায়াবল হয়ে যাচ্ছে। যেমন ধরো কেউ বললো যে আমি একটা মাল বানাচ্ছি, কিন্তু মালটাকে আমি যদি আমার কনজিউমারের কাছে রিটেলিংয়ের জন্য পাঠাবার আগে ট্রাকে করে পাঠাই, তাহলে আমার পলিউশন অনেক বেশি হয়। কিন্তু রেলে করে পাঠাতে গেলে রেল লাইন যেহেতু আমার আর ওই মার্কেটের মধ্যে ঠিক কানেক্টিং রেল লাইন নেই, আমাকে ঘুরপথে পাঠাতে হবে, তাহলে আমাকে ইভেনচুয়ালি রেলে আমার মানে ভাড়াটা বেশি লেগে যাবে। তাহলে সেটা কিন্তু ভায়াবল নয়। মানে সেটা তোমাকে তখন চিন্তা করে দেখতে হবে যে কোনটা বেটার। এই ফ্যাক্টরগুলোকে কোয়ান্টিফাই করার জন্যই এলসিএ এর উৎপত্তি। বোঝাতে পারলাম কি বলতে চাইছি আমি এলসিএ বলতে? হ্যাঁ স্যার। তো এই সমস্ত ফ্যাক্টরগুলো এবং আরও আদার ফ্যাক্টরস আছে, সেগুলোকে আমার এখানে আমি লিখিনি। LCA attempts to draw an environmental profile of a product and the process involved in its production so that the product's impact on the environment can be quantified. এবার একটা প্রোডাক্টের লাইফ সাইকেলে, যেটা তোমাকে আমি বললাম, তার কী কী ফেজ আছে সেগুলো আমরা একবার একটু দেখে নেব। প্রথমত হচ্ছে, প্রোডাক্ট বানাতে গেলে তো কিছু র মেটেরিয়াল লাগে, সেটা হয় তুমি সিনথেসিস করো, নাহলে তুমি এক্সট্রাক্ট করে নাও। তো র মেটেরিয়ালের প্রকিউরমেন্ট বা এক্সট্রাকশন। সেকেন্ড ফেজ হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেসিং। থার্ড ফেজ হচ্ছে ট্রান্সপোর্টেশন। ফোর্থ ফেজ হচ্ছে ইউজেজ অ্যান্ড রিটেল, অর্থাৎ বিক্রি করলাম এবং তারপর ব্যবহার হচ্ছে। আর ফিফথ ফেজ হচ্ছে যখন তার লাইফ সাইকেলের শেষে এসে গেছে, তখন তাকে বলা হচ্ছে ওয়েস্ট ডিসপোজাল। এই পাঁচটার উপরে পাঁচটা যে ফেজ আছে, এই পাঁচটা ফেজের উপরে কনসেন্ট্রেট করে ডিফারেন্ট লাইফ সাইকেল মডেল আছে। ট্রান্সপোর্টেশন জিনিসটা, টু বি অনেস্ট, সেটা কিন্তু আমরা এখানে 3 নম্বরে লিখেছি বটে, কিন্তু ট্রান্সপোর্টেশন যে কোনো সময়ই আসতে পারে। ট্রান্সপোর্টেশন র মেটেরিয়াল এক্সট্রাকশনের পরেও ট্রান্সপোর্টেশন আসতে পারে। অতএব ট্রান্সপোর্টেশনটা যে এই জায়গাটাতেই থাকবে এবং অন্য কোনো জায়গায় যে সে আসবে না, তা কিন্তু নয়। কিন্তু আমরা একটা সেপারেট ফেজ হিসেবে ওকে দেখিয়েছি, সেই হিসেবে আমরা 3 নম্বরে ট্রান্সপোর্টেশন রেখেছি। এবার এর অ্যাটলিস্ট 3 রকমের মডেল আমরা জানি। আমরা এখানে 4 রকম মডেল দিয়েছি, কিন্তু মডেল আমাদের বেশি জনপ্রিয় মডেল হচ্ছে 3টে। ক্রেডেল টু গ্রেভ। ক্রেডেল মানে জানো? ক্রেডেল মানে জানো? বাচ্চাদেরকে দোলনায় শুইয়ে দোল খাওয়ায়, জানো? ওই দোলনা যেটা, ওইটা কি হচ্ছে ক্রেডেল। দ্যাটস দ্য ক্রেডেল। ক্রেডেল টু গ্রেভ। গ্রেভ মানে কি? কবর। তাহলে একেবারে দোলনা থেকে কবরে। তো এটা থেকে তুমি নামটা তোমার কাছে কিছু ইভোক করছে যে একটা প্রোডাক্টের কোন লাইফ সাইকেলের কোন অংশগুলো আমরা দেখছি? তাহলে ক্রেডেল মানে যখন ও তৈরিও হয়নি, হ্যাঁ, মানে যখন ও তৈরিই হয়নি, কাঁচামাল সংগ্রহটা চলছে, সেটাকে আমরা ক্রেডেল বলছি। আর গ্রেভ মানে যখন ওর লাইফ সাইকেল শেষ হয়ে গেছে, এন্ড কনজিউমার ওকে ব্যবহার করে ফেলেছে, ছিবড়ে হয়ে গেছে, এবার ফেলে দেবে। আমাদের বাড়িতে জিনিসপত্র হয় না, যেমন ধরো সোজা কথা, তুমি বাজার থেকে গিয়ে ফিনাইল কিনে আনলে, যদিও আমাদের কলেজে তো নিজেই ফিনাইল বানানো হয়, কিন্তু ধরো তুমি বাড়িতে তোমাকে হাউস হোল্ড ক্লিনিং কেমিক্যাল কিছু কিনতে বললে, তুমি লাইজল, ফিনাইল, হারপিক এসব কিনে নিয়ে এলে। তা একদিন না একদিন তো সেটা শেষ হবে রে বাবা। তারপরে তুমি শিশিগুলোকে কী করো? হয় তুমি সেগুলোকে ফেলে দাও, আর তা না হলে তুমি জমিয়ে রেখে দাও। ওই তোমাদের বাড়িতে যখন পুরনো জিনিসপত্র কালেক্ট করতে লোক আসে, সামান্য কিছু পয়সার বিনিময়ে তাদেরকে অনেক সময় ওটা দিয়ে দেওয়া হয়, তাই তো? তাহলে এই যে তোমার গল্পটা তো শুরু হলো দোকান থেকে, কিন্তু তার আগে তো ওর একটা লাইফ আছে। ওর জন্য কাঁচামাল কালেক্ট করতে হয়েছিল ম্যানুফ্যাকচারারকে। ধরো ডেটলের শিশি কিনেছো, রেকিট অ্যান্ড কোলম্যানের তৈরি ডেটল। তা ডেটলের জন্য যে কেমিক্যালসগুলি লাগে, সেইগুলো হয় রেকিট কোলম্যানকে সিনথেসিস করতে হয়েছে,
আর তা না হলে সেগুলোকে কোনো জায়গা থেকে কোনো ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনতে হয়েছে, র মেটেরিয়াল প্রকিওর করতে হয়েছে। তারপরে ডেটল তৈরি করার প্ল্যান্ট আছে, সেখানে ডেটল তৈরি হয়েছে। তারপরে সেই ডেটল শিশি ভর্তি অবস্থায় বাক্সবন্দি হয়ে চলে গেছে যে হোলসেল বিক্রি করে তার কাছে, সেই হোলসেলারের কাছ থেকে রিটেলারের কাছে এসছে। রিটেলার মানে যে দোকান থেকে তুমি কিনছো, তারপরে তুমি কিনেছো, তুমি ডেটল ব্যবহার করেছো, এবং তারপরে তুমি শিশিটা হয় ফেলে দিয়েছো, নাহলে তুমি শিশিটা বিক্রি করে দিয়েছো। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। এই পুরো লাইফ সাইকেলটাকে যদি অ্যানালিসিস করতে হয়, তার জন্য যে মডেলটা কাজে লাগবে সেটা হচ্ছে ক্রেডেল টু গ্রেভ। আচ্ছা, এবার এইটা করা খুব শক্ত, তার কারণ এক্ষেত্রে কারণ কোম্পানি তো এস্টিমেট করবে, ইউজার হিসেবে তুমি কিছু এস্টিমেট করো না। ইউজার কখনো এরকম বলে না যে এই প্রসেসটা সাস্টেনেবল, কী করে বলবে? তার কারণ কোম্পানির সিক্রেট তো তার কাছে নেই। কী কী গ্যাস বেরিয়েছিল, কী তৈরি হয়েছিল, কতটা ট্রান্সপোর্টেশনে কতটা কস্ট হয়েছে, সেই ট্রান্সপোর্টেশনে যতটুকুনি ওয়েস্ট বা প্রোডাকশানে যা ওয়েস্ট তৈরি হয়েছে সেটার ডিসপোজালে কত খরচা হয়েছে, এগুলো জানা তো তোমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কাজেই কোম্পানি একটা সেট অফ গাইডলাইন্স মেনে তার প্রসেসটাকে এলসিএ মডেলে ফেলে অ্যানালাইজ করে, এবং করার পরে দে কাম আপ উইথ দ্য ডিসিশন যে হ্যাঁ এই প্রসেসটা সাস্টেনেবল কিংবা এই প্রসেসটা অতটাও সাস্টেনেবল নয়। তাহলে তোমার কোনো মাথা ব্যথা না থাকলেও কোম্পানির কিন্তু একটা মাথা ব্যথা আছে তোমার এন্ডে। মানে ক্রেডেল টু গ্রেভ যদি করতে হয়, তাহলে তুমি বাড়িতে ওই জিনিসটা মাসে কতটা কেনো, কোন কোন কাজে ব্যবহার করো, সেটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টে কোথায় গিয়ে জমা হচ্ছে। কারণ তুমি যে ডেটল ব্যবহার করছো, তুমি কোথায় ডেটল ব্যবহার করো? অ্যান্টিসেপ্টিক হিসেবে ডেটল ব্যবহার করো, অনেক সময় চানের জলে ডেটল দিয়ে দাও, অনেক সময় হাত পা কেটে গেলে ডেটল দিয়ে দাও, তাই তো? তাহলে মানে সেটা তো ইভেনচুয়ালি তোমার কাছে তোমার বাড়িতে তো থাকছে না, তার মানে তুমি যখন চান করছো বা ইয়ে করছো সেটা তো এনভায়রনমেন্টে চলে যাচ্ছে। এবার কোম্পানিকে তাহলে সেটা জানতে হবে তো, যে তুমি কতটা কনজিউম করো। তুমি কি 1 লিটার ডেটল পার মান্থ ইউজ করো, নাকি 1 লিটার ডেটল তোমার সারা বছর চলে যায়? এবং শুধু একজনের নয়, ওর পুরো প্রোফাইলটা চাই ফর অল কাস্টমার্স। কথাটা বোঝাতে পারলাম? তারপরে তুমি বুঝতে পারছো যে এই প্যারামিটারটা কতটা মানে এটা কতটা ঝামেলা, এবং এর জন্যই তারা মার্কেট সার্ভে থেকে শুরু করে সব কিছু করে বেড়াচ্ছে। সেই জন্য ওরা একটু সিম্পলিফাইড মডেল অনেক সময় ব্যবহার করে। সেটা হচ্ছে অন্তত আগে করতো ক্রেডেল টু গেট। ক্রেডেল টু গেট মানে বুঝতে পারছো? গেট মানে কারখানার গেট, মানে কাঁচামাল প্রকিওর হলো, ম্যানুফ্যাকচার হলো, বেরিয়ে গেল, ব্যাস, দ্যাটস ইট। কনজিউমারের কাছে যাওয়ার আগে অবধি ওরা সবটা জানে, ওরা সেই অনুযায়ী নিজের এলসিএটা এস্টিমেট করলো, লাইফ সাইকেল অ্যাসেসমেন্টটা করলো। কিন্তু সত্যি কথা বলতে এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ডিক্লারেশন, ইপিডি, এরা আগে ক্রেডেল টু গেট অ্যাপ্রোচটা মানে অ্যাকসেপ্ট করতো, এখন আর করছে না। মানে অন্তত আমরা এখানে যে বইগুলো থেকে এই ডেটাগুলো পাচ্ছি বা যে ওয়েবসাইট থেকে এই ডেটাগুলো পাচ্ছি, সেগুলো সবই যেহেতু ইউএস বেসড, তাই আমরা ইউএসের রেসপেক্টে বলছি। আমাদের দেশের রেসপেক্টে সিচুয়েশানটা হয়তো আরও একটু বেশি রিল্যাক্সড, যদিও ভবিষ্যতে হয়তো আরও মানে আঁটোসাঁটো জিনিসের দিকে হয়তো যাবে। কিন্তু ক্রেডেল টু গ্রেভটাই এখন ওরা বেশি ইম্পর্টেন্স দেয়, ক্রেডেল টু গেটটাকে ওরা আর অ্যাকসেপ্ট করে না। আরেকটা আছে যেটা হচ্ছে ক্রেডেল টু ক্রেডেল। এটা হচ্ছে তুমি একটা প্রোডাক্ট তৈরি করলে, সেটাকে কনজিউমারের কাছে বিক্রি করলে, কনজিউমার প্রোডাক্ট ব্যবহার করলো, ব্যবহার করার পরে যে ওয়েস্টটা হলো সেটাকে রিসাইকেল করে দেওয়া যায় যদি, তাহলে কি দাঁড়ালো? একটার ওয়েস্ট মেটেরিয়াল আরেকটার র মেটেরিয়াল। তার মানে কি হলো? সার্কুলার হলো না? এই যে তোমাকে বলেছিলাম স্পেসশিপ আর্থ, বাকমিনস্টার ফুলারের কনসেপ্ট, ওনার এই কনসেপ্টটা এটাই ছিল যে এই যে স্পেসশিপ আর্থ, তার তো একটা ইকোনমি দরকার, সেই ইকোনমিটা সার্কুলার ইকোনমি হতে হবে। এটা যদি সার্কুলার ইকোনমি না হয়, তাহলে রিসোর্স ডিপ্লিশন হয়ে যাবে এবং ইভেনচুয়ালি স্পেসশিপ জনশূন্য হয়ে যাবে, আমরা কেউ আর থাকবো না। এই জন্য এটাকে অনেক সময় মানে বলা হয় ক্লোজড লুপ রিসাইক্লিং, কারণ লুপটা ক্লোজ হয়ে যাচ্ছে। আর একটা আছে, সেটা হচ্ছে গেট টু গেট। এটা রিলেটিভলি কম। সেটা হচ্ছে একটা প্রোডাক্টের
যখন ম্যানুফ্যাকচারিং হয়, তো প্রোডাক্টের শুধু ম্যানুফ্যাকচারিং করলে হয় না, প্রোডাক্টকে আলটিমেটলি ধরো প্রোডাক্টটাকে তো এর কাছে পৌঁছে দিতে হবে। খুব সিম্পল কথা, তুমি ডেটল কিনছো, ডেটলটা কীভাবে কেনো তুমি? দোকান থেকে। না দোকান থেকে কেনো, কিন্তু দোকানে তোমাকে কি মানে কি বলে, হাতে নাজেলা করে দিন ডেটল ঢেলে দেবো? না তাহলে কি করে? একটা কন্টেনার দেয়, তো একটা কন্টেনার দেয়। তাহলে এই যে কন্টেনারটা, এটা তো তুমি বাড়ি থেকে সর্ষের তেল কেনার মতো করে কন্টেনার নিয়ে যাও না। অনেকে দেখবে দুধ কেনার জন্য সকালবেলায় লোকে কন্টেনার নিয়ে দৌড়োয় আগেকার দিনে। এখন তো এই পলিউশনের চোটে সর্ষের তেল ঘানি থেকে পিষিয়ে বের করা বন্ধই হয়ে গেছে। তোমার বাবা মাকে জিজ্ঞাসা করে দেখো, বা বাড়িতে আরও বয়স্ক কেউ যদি থাকেন তাদের জিজ্ঞাসা করো, যে আগে লোকে সর্ষের তেল এরকম প্যাকেটে করে বা স্যাচেটে করে বিক্রিই হতো না। ঘানি থাকতো পাড়ায় পাড়ায়, তুমি সর্ষে নিয়ে যেতে, কিংবা ওরাই সর্ষে দিত, তুমি দাম দিয়ে দিতে, ওরা সর্ষে মাড়াই করে তেলটা বার করে দিত। তার মানে তোমাকে কি কন্টেনার নিয়ে যেতে হবে? তা সেই সব পার্ট এখন চুকে গেছে। কিন্তু ডেটল নেওয়ার জন্য জীবনে কোনো দিন কেউ কন্টেনার নিয়ে যায়নি। তার মানে কোম্পানিকে কিন্তু ওই কন্টেনারটা নিয়েও মাথা ঘামাতে হয়েছে, যে কন্টেনারের সাইজ কীরকম হবে, কন্টেনারের প্লাস্টিকটা কীরকম হবে। তার মানে কি, একটা প্রোডাক্টকে মার্কেটিং করতে গেলে তার সাথে আরও অন্য ছোটো ছোটো অনেক রকম সাইড কোয়েস্ট থাকে, মানে সেগুলোকেও অপটিমাইজ করতে হয়। তাহলে সেইগুলোর অপটিমাইজেশনটাও তারও একটা লাইফ সাইকেল থাকে, এবং সেইগুলোকে আলাদা আলাদাভাবে কোম্পানি অপটিমাইজ করে। যে ছিপিটা কীভাবে, মানে শিশিটার ক্যাপাসিটি কত হবে, শিশিটার মেটেরিয়াল কত হবে, শিশিটার ছিপিটা কীরকম মেটেরিয়ালের হবে, আমরা সিলিংটা কীভাবে করব যাতে ট্রান্সপোর্টেশনের সময় স্পিল না করে যায়। কাজেই এই ছোট্ট ছোট্ট প্রসেসগুলোকে তখন তার যে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, এগুলোকে বলা হয় গেট টু গেট। এবং যখন ফাইনালি পুরো পিকচারটা ক্লিয়ার হয়ে যায়, তখন এই ছোট্ট ছোট্ট এস্টিমেশনগুলোকে ওরা ওই ক্রেডেল টু গ্রেভের মধ্যে বা ক্রেডেল টু ক্রেডেলের মধ্যে ইনক্লুড করে ফাইনাল এলসিএটাকে প্রেজেন্ট করে। আমি এখানে একটা ছবি দিয়েছি, ছবিটাকে আমি জানি না তুমি দেখতে পাচ্ছ কি না, ছবিটা পড়তে পারছো কি না জানি না, দেখি একটু বড় করে ছবিটা পেস্ট করে দিই। এটা একটা ওয়েবসাইট থেকে নেওয়া, ইকোচেন বলে একটা ওয়েবসাইট আছে, আমি অনেক মেটেরিয়ালও সেখান থেকেই নিয়েছি। এই ছবিটা হচ্ছে এরকম, এই দেখো, ক্রেডেল টু ক্রেডেল। তার মানে কি, এই দেখো, এইটা হচ্ছে কি বলে, র মেটেরিয়াল, তারপর ট্রান্সপোর্টেশন, তারপরে কারখানায় যাচ্ছে, ম্যানুফ্যাকচার অ্যান্ড প্রসেসিং, তারপরে ট্রান্সপোর্টেশন, আবার তারপরে যাচ্ছে কনজিউমারের কাছে, রিটেল এবং ইউজেজ, তারপর কি হচ্ছে, ওয়েস্ট, মানে ফেলে দেওয়া হচ্ছে, বা মানে সেটা সার্কুলার ইকোনমি যদি হয় তাহলে সেটা আবার কোথাও একটা ব্যবহার হয়ে যাবে। যেমন ধরো আমি তোমাকে একটা কথা বলি, এই যে ধরো বাড়িতে খাতাপত্র বিক্রি হয়ে যায়, কাগজ লেখা হয়ে গেলে কাগজ কি করি আমরা, খবরের কাগজ, পুরনো খাতা, এগুলো কি করি আমরা, কাগজের ওয়ালাকে বিক্রি করে দিই। এবার এই যে বিক্রি হয়, এগুলো কি হয়, কিছু তো ঠোঙা ফোঙা হয়ে এদিক ওদিক চলে যায়, কিন্তু অনেকটাই আবার রিসাইক্লিং প্ল্যান্টে চলে যায়। এই যে তুমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, এই যে লক্ষ লক্ষ খাতা, কয়েক টন খাতা, এক একজন হেড এক্সামিনারের ঘরে গেলে দেখতে পাবে হয়তো 10 বছরের খাতা জমানো রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি 5 বছর অবধি খাতা প্রিজার্ভ করা হয়, তারপরে সেই খাতা ডিস্ট্রয় করে ফেলা হয়। ইউনিভার্সিটিকে প্রপার ফর্মে অ্যাপ্লাই করলে ইউনিভার্সিটি গাড়ি পাঠিয়ে সেই খাতা বোঁচকা করে নিয়ে যায়, নিয়ে গিয়ে কী করে, ইউনিভার্সিটি ওই খাতা বিক্রি করে দেয়। বিক্রি কাদের কাছে করে, তাদের ভেন্ডার আছে, ভেন্ডারকে দেয়, ভেন্ডার সেইখান থেকে আবার নতুন করে কাগজ তৈরি করে। অর্থাৎ তুমি যে খাতাটা লিখছো সেই খাতাটায় হয়তো 15 বছর আগে কেউ একজন লিখে গেছে, মানে সেই কাগজে, বা অ্যাটলিস্ট সেই কাগজটা যে র মেটেরিয়ালটা দিয়ে তৈরি, সেই র মেটেরিয়ালটা সেই খাতাটা থেকে এসছে। কথাটা বোঝাতে পারলাম? আর এখন সিবিসিএস এর আর এনইপির চক্করে এরকম অবস্থাও হতে পারে যে প্রথম বছরে একটা ছাত্র যে খাতায় লিখেছে সেই খাতার র মেটেরিয়াল দিয়ে তার শেষ বছরের পরীক্ষা দিচ্ছে, এরকমও হতে পারে। কারণ এরকম অনেকেই থাকবে যাদের 5 বছরেও গ্র্যাজুয়েশন হবে না, বুঝতে পারছো? তো এই জিনিসটা তুমি যদি এই অবধি পৌঁছো, দেখো এই ডিপ নীল কালারের যে আউটলাইনটা আছে, এটা হচ্ছে ক্রেডেল টু গ্রেভ। আচ্ছা, এইটা কি আছে, অরেঞ্জ কালারের যেটা আছে এটা হচ্ছে ক্রেডেল টু গেট, আর যদি অ্যাশ কালারের যেটা আবছা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্রেডেল টু ক্রেডেল। বোঝা গেল কথাটা? এখন এইখান থেকে তোমাকে
এখনও পর্যন্ত আমি যা কোশ্চেন দেখেছি তাতে এই জায়গা থেকে খুব কম কোশ্চেন আসে। সাস্টেনেবিলিটি কাকে বলে এইটুকু কোশ্চেনই আমি দেখেছি, খুব একটা কোনো কোশ্চেন তেমন আসেনি। বা সাস্টেনেবিলিটির সাথে গ্রিন কেমিস্ট্রির কী সম্পর্ক এই নিয়ে 2-4টা কোশ্চেন আসতে পারে, কিন্তু আমরা এগুলো জেনে রাখছি। কারণ ফট করে দিতে পারে যে এলসিএ কাকে বলে, এলসিএর 2-3টে এলসিএ মডেলের নাম লেখো, ক্রেডেল টু গ্রেভ জিনিসটা কি, ক্রেডেল টু গেট আর ক্রেডেল টু গ্রেভের মধ্যে তফাৎ কোনটা, এই কী রকম জিনিস আর কি, সার্কুলার ইকোনমিটা কোনটার জন্য অ্যাপ্লিকেবল, এই রকম যদি কোশ্চেন আসে তাহলে তুমি যাতে অপ্রস্তুত না হয়ে যাও, সেই জন্যই এগুলো করা। এরপরে আমরা এলসিএ নিয়ে আরও একটু আলোচনা করেছি, কিন্তু এই এতটা ডিটেল ডিসকাশন হয়তো তোমার লাগবে না, আমি কুইকলি একটু বলে দিই। সেটা হচ্ছে এলসিএর ডিফারেন্ট, এই প্রোডাক্টের যেরকম একটা প্রোডাক্টের লাইফ সাইকেলের যেরকম 5খানা স্টেজ আছে, এই লাইফ সাইকেল অ্যাসেসমেন্টেরও 4খানা স্টেজ আছে। প্রথমটা হচ্ছে ডেফিনেশন অফ গোল অ্যান্ড স্কোপ। এটা কী জিনিস? এটা হচ্ছে যে আমরা কি মাপতে চাইছি, কোন প্যারামিটারগুলো মাপতে চাইছি এবং কেন মাপতে চাইছি, এবং সেটা আমরা কতটা এক্সটেন্সিভলি মাপবো, এবং মাপার সময় কোন গাইডলাইন এবং মেথড আমরা ফলো করব। তারপরে হচ্ছে লাইফ সাইকেল ইনভেন্টারি অ্যানালিসিস। এটা হচ্ছে ডেটা কালেকশন, এলসিএর ডেটা কালেকশন ফেজ, এবং পারহ্যাপস দি মোস্ট ইম্পর্ট্যান্ট ফেজ, কারণ এইখানে ডেটা যদি ঠিকঠাক কালেক্ট না হয় তাহলে আমার কনক্লুশন ভুলভাল আসবে। দ্য গোল ইজ টু কোয়ান্টিফাই দি এনভায়রনমেন্টাল ইনপুটস অ্যান্ড আউটপুটস। আমরা কী কী দিয়েছি আমার প্রসেসটার মধ্যে এবং সেখান থেকে কী কী বেরিয়ে এসেছি, এভরিথিং দ্যাট ফ্লোজ ইন অ্যান্ড আউট অফ দ্য সিস্টেম। এই যে কোন জিনিসগুলো আমরা মাপবো সেটা আমরা স্টেজ 1-এ ডিফাইন করে নিয়েছি যে আমরা এক্স প্যারামিটার ওয়াই প্যারামিটার মাপবো। তাহলে এক্স প্যারামিটার মাপতে গেলে কী কী ইনপুট আছে, কী কী আউটপুট আছে, ওয়াই প্যারামিটার মাপতে গেলে কী কী ইনপুট আছে, কী কী আউটপুট আছে, এগুলো আমাদেরকে দেখতে হবে। র মেটেরিয়ালস অর রিসোর্সেস, ডিফারেন্ট টাইপস অফ এনার্জি, ওয়াটার, এমিশন টু এয়ার, ল্যান্ড অর ওয়াটার বাই সাবস্টেন্স, এইগুলো আমাদেরকে মাপতে হবে। এরপর হচ্ছে লাইফ সাইকেল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এলসিআইএ। তার মানে কী মাপতে চাই আর কিভাবে মাপতে চাই সেগুলো প্রথমে ডিফাইন করলাম, সেগুলো মেপে ফেললাম, ডেটা কালেক্ট হয়ে গেল। এইবার স্টেজ 3-তে যেটা হচ্ছে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে এই যে এই যেগুলো মেপেছি তার ইম্প্যাক্টটা কীরকম, তার আবার 3খানা টাস্ক আছে। টাস্ক 1টা হচ্ছে ইন্ডিকেটর এবং মডেলগুলোকে সিলেক্ট করো। কমন ইন্ডিকেটর যেগুলো সেগুলো হচ্ছে হিউম্যান টক্সিসিটি, গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল, ইকোটক্সিসিটি, অ্যাসিডিফিকেশান, ইউট্রোফিকেশান ইত্যাদি। যেমন তোমাকে আমি এখানে একটা ছক দেখাই, এই ছকটা দেখো, এটা দেখতে পাচ্ছ? এই দিকের টেবিলটা খেয়াল করো, এই টেবিলটা, ঠিক আছে? দেখো এলসিআই ইম্প্যাক্ট ক্যাটেগরি, এখানে কিছু কিছু একটু ডার্ক কালারে আছে না, আর কিছু কিছু একটু হালকা আছে, তাই তো? এই যেগুলো ডার্ক কালার সেগুলো হচ্ছে তুমি যে জিনিসটা বানিয়েছো তার থেকে যা বেরিয়ে এসছে তার ইম্প্যাক্ট, আউটপুট ইম্প্যাক্ট। আর যেগুলো ডার্ক কালার সেগুলো হচ্ছে বানাতে গিয়ে যা যা ভেতরে ঢুকিয়েছিলে সেটা হচ্ছে ইনপুট ইম্প্যাক্ট। দেখো খেয়াল করে দেখো, ল্যান্ড ইউজ, ল্যান্ড ইউজ মানে প্রথম কারখানাটা যে জমির ওপরে বানাবো সেই জমিটা কোথায়, সেই জমিটা কি ঘনবসতিপূর্ণ জায়গার মধ্যে, নাকি সেটা কি কোনো চাষের জমি, নাকি সেটা কি কোনো নাবাল জমি, নাকি সেখানে কোনো চাষবাস হয় না, রুক্ষ জমি, সেটা একটা কনসিডারেশন আছে। তার মানে বানানোর আগে ল্যান্ড ইউজ দেখতে হবে, তার মানে এটা কি ইনপুট ক্যাটাগরি। কী ধরনের রিসোর্স ইউজ করছি, ফসিল ফুয়েল ব্যবহার করছি কিনা, নন কনভেনশনাল এনার্জি ব্যবহার করছি কিনা, তার মানে এটাও ইনপুট। আর কি ইউজ করছি, মেটাল লাগছে কিনা, আর কি কাঁচামাল লাগছে সেটাও ইনপুট। কতটা জল লাগছে ম্যানুফ্যাকচার করতে, আমার প্ল্যান্ট চালাতে গেলে কতটা জল লাগছে সেটাও একটা ইনপুট। আউটপুট ক্যাটাগরির মধ্যে দেখো আমার অ্যাসিড বেরোচ্ছে কিনা, অর্থাৎ আমি যে কম্পাউন্ডটা বানাচ্ছি বা যে প্রোডাক্টটা বানাচ্ছি সেটার কোনো স্টেজে কোনো অ্যাসিডিক ইম্পিউরিটি বেরোচ্ছে কিনা, ওয়েস্ট বেরোচ্ছে কিনা, সেটাকে আমি কীভাবে ডিসপোজ করছি, এর জন্য টোটাল বায়োমাস কতটা আমি রিলিজ করছি, ফ্রেশ ওয়াটার এবং মেরিন ওয়াটারের ইকোটক্সিসিটি কী হচ্ছে, অর্থাৎ আমি যে জলটা ছাড়ছি সেই জলটার কোয়ালিটি কীরকম, ইউট্রিফিকেশান হচ্ছে কি না, মেরিন ওয়ের হচ্ছে কি না, টেরেস্ট্রিয়াল হচ্ছে কি না, ফ্রেশ ওয়াটারের হচ্ছে কি না, অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কোনোভাবে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে কি না, কোনো এমন মেটেরিয়াল বেরোচ্ছে কি না যেটা হিউম্যান টক্সিসিটি ইন্ডিউস করে, সেটার আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে নন ক্যান্সার, একটা হচ্ছে ক্যান্সার। এরকম কোনো জিনিস বেরোচ্ছে কি না যেখান থেকে রেডিও অ্যাক্টিভ পলিউশন হতে পারে, এরকম কোনো গ্যাস বেরোচ্ছে কি না যেখান থেকে ওজোন ডিপ্লিশন হতে পারে, এরকম কোনো জিনিস বেরোচ্ছে কি না যেখান থেকে বায়ু দূষণ হতে পারে, এয়ার পলিউশন হতে পারে, অর্থাৎ পার্টিকুলেট ম্যাটার বেরোচ্ছে কি না।
কোনোভাবে এরকম কিছু বেরোচ্ছে কি না যেটা ফটোকেমিক্যালি ওজন ওজন ফর্মেশন করে বা হিউম্যান হেলথকে কোনোভাবে অ্যাফেক্ট করে, সেটাও আমাদেরকে দেখতে হবে। তার মানে তুমি বুঝতে পারছো কতগুলো জিনিসকে ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ হাউ মেনি প্যারামিটার্স। Yes, sir. সো দ্যাট দিস এবং এইগুলো নিয়ে না লোকে পড়াশুনো করে রীতিমতো। এনার্জি অডিট বলে একটা জিনিস আছে, ঠিক আছে, সেটা এই লাইফ সাইকেল অ্যাসেসমেন্টেরই পার্ট। কেমিস্ট্রি অনার্স পড়ার পরে তুমি যদি এমবিএ বা জাতীয় কোনো জিনিস করার ডিসিশন নাও, তাহলে এই লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের দিকটায় তুমি কনসেন্ট্রেট করো। কারণ এখানে বেসিক কেমিস্ট্রিটা যেরকম জানা জরুরি, কারণ কেমিস্ট্রি না জানলে কোন জিনিসটা কীভাবে মাপবো, কোনটা মাপবো, কেন মাপবো, এটা তুমি বুঝতেই পারবে না। আবার ম্যানেজমেন্টের যে স্কিলগুলো লাগে সেটাও থাকা দরকার। আমাদেরই কিছু কেউ কেউ ছাত্র আছে যারা এই ধরনের এনার্জি অডিট বা ইত্যাদি জায়গায় বা লাইফ সাইকেল অ্যাসেসমেন্টে গিয়ে ভালো চাকরি পেয়েছে। কিছু কিছু ইম্প্যাক্ট ক্যাটাগরিকে ইকুইভ্যালেন্টে মাপা হয়, যেমন আমরা CO2 ইকুইভ্যালেন্ট বলি। খুব সিম্পল কথা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড তো একটা গ্রিন হাউস গ্যাস। শুধু কার্বন ডাইঅক্সাইড কেন, সেখানে মিথেন, নাইট্রাস অক্সাইড এরা সবই গ্রিন হাউস গ্যাস। তো আমরা যখন এদের ইম্প্যাক্ট মাপছি তখন আমরা টোটাল যে ধরো একটা কারখানা থেকে কার্বন ডাইঅক্সাইডও বেরোচ্ছে, নাইট্রাস অক্সাইডও বেরোচ্ছে, মিথেনও বেরোচ্ছে, আমরা আলাদা আলাদাভাবে রিপোর্ট করি না, এদেরকে আমরা CO2 ইকুইভ্যালেন্ট বলে রিপোর্ট করে দিই। সেগুলো মাসের বেসিসে একটা ক্যালকুলেশন আছে, কিন্তু আমি তার মধ্যে আর যাইনি। কিন্তু টোটাল গ্রিন হাউস গ্যাস এমিশন এত CO2 ইকুইভ্যালেন্ট, মানে হয়তো বেরোচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেনের মিক্সচার, কিন্তু আমরা সেটাকে মিথেনটাকে কার্বন ডাইঅক্সাইডের ইকুইভ্যালেন্টে কনভার্ট করে রিপোর্টটা করলাম। আচ্ছা, এরপর হচ্ছে ক্লাসিফিকেশান। এই তোমার LCI এর সেকেন্ড টাস্ক যেটা, সেটা হচ্ছে ক্লাসিফিকেশান। এটা বেসিক্যালি সফটওয়্যার দিয়েই করা হয়। এই LCIকে তুমি যেটা মেপেছো সেগুলোকে বিভিন্ন ইম্প্যাক্ট ক্যাটাগরির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে ক্লাইমেট ইম্প্যাক্ট যে ক্যাটাগরিটা আছে, এই CO2, CH4, N2O এমিশনটাকে তার মধ্যে ঢোকানো হবে। এবং তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট। এটাও তুমি করো না, বেসিক্যালি সফটওয়্যার আছে, সফটওয়্যার ডিজাইন করা আছে, তুমি ডেটা পুট করবে, সে তোমাকে রেজাল্ট দেবে। ফাইনাল যে পার্টটা আছে সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশান। এই ইন্টারপ্রিটেশানের মধ্যে তোমাকে কিছু গাইডলাইন্স মাপতে হয়, যেগুলো ISO গাইডলাইন্স বলে। এবং লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট ইন্টারপ্রিটেশান শুড ইনক্লুড LCI এবং LCIA ফেজের সিগনিফিক্যান্ট ইস্যুগুলোকে অ্যাড্রেস করা, স্টাডিটাকে ইটসেলফ ইভ্যালুয়েট করা, কতটা কমপ্লিট এবং কতটা সেন্সিটিভলি এবং কনসিস্টেন্টলি সেটা করা হয়েছে, এবং তারপরে ফাইনালি এই ডিসিশনে আসা যে কী কী রেকমেন্ডেশন থাকবে। এবং রেকমেন্ডেশন হিসেবে আমরা বলতে পারি এমিশন কতটা হচ্ছে, আমাদের অন্য প্রোডাক্টের রেসপেক্টে এই নতুন যে প্রোডাক্টের LCI আমরা মাপছি সেটা কতটা এফিশিয়েন্ট বা ইনএফিশিয়েন্ট, কতটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কতটা রিডিউস করতে পেরেছি, এফিসিয়েন্সি কতটা। এই জিনিসগুলোকে আমরা যদি অ্যাড্রেস করতে পারি তাহলে আমাদের সাস্টেনেবিলিটির লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট আমরা কমপ্লিট করতে পারব। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। এইবারে আমি আসছি গ্রিন কেমিস্ট্রির সাথে। এবার গ্রিন কেমিস্ট্রি জিনিসটা তাহলে সাস্টেনেবিলিটিকে কীভাবে হেল্প করতে পারে, আমরা তাহলে কী সাস্টেন করতে চাইছি। একজন গ্রিন কেমিস্ট্রির পার্সপেক্টিভ থেকে আমরা এই 4টে ভাগ করেছি আমি এখানে, এগুলোর দিকে নজর দিতে পারি। একটা হচ্ছে কেমিক্যাল ফিডস্টক। পেট্রোলিয়াম ফিডস্টক তো লিমিটেড, সেটা তো আলটিমেটলি ফসিল ফুয়েল। তার জায়গায় যদি আমরা বায়োলজিক্যালি ইঞ্জিনিয়ার্ড কিছু ফিডস্টক বানাতে পারি তাহলে ভালো হয়। যেমন আমরা দেখেছিলাম না যে সেই অ্যাডিপিক অ্যাসিড বানানোর জন্য ব্যাকটেরিয়া সাহায্য নিচ্ছে। হ্যাঁ, তো সেইটা কেমিক্যাল ফিডস্টকের বদলে বায়োলজিক্যাল ফিডস্টক যদি ব্যবহার করা যায়। এনার্জি অফ ফিডস্টক প্রসেসিং, ফসিল ফুয়েল ব্যবহার করছো, ফসিল ফুয়েল ব্যবহার করলে সেটা প্রথমত লিমিটেড, দ্বিতীয়ত সেগুলো গ্রিন হাউস গ্যাস এমিট করে। তাহলে নন কনভেনশনাল এনার্জি সোর্সের দিকে গেলে ভালো হয়। কী কী হতে পারে, রেডিও অ্যাক্টিভিটি থেকে যদি কোনো মানে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল থেকে যদি কোনো এনার্জি হারভেস্ট করা যায়, যদি হাইড্রো পাওয়ার ইউজ করতে পারি, যদি সোলার পাওয়ার ব্যবহার করতে পারি, উইন্ড পাওয়ার ব্যবহার করতে পারি, জিওথার্মাল পাওয়ার বা ওশান পাওয়ার ব্যবহার করতে পারি, তাহলে হয়। এবং আমরা নন কনভেনশনাল এনার্জি সোর্স হিসেবে আমরা তো এখন দেখতেই পাই যে আমাদের ডিজেল ইঞ্জিনের বদলে ইলেকট্রিক ভেহিকেল চলছে, আমাদের বাড়িতে অনেক জায়গায় সোলার প্যানেল বসেছে, আমাদের রিয়াকশান করার জন্য আমরা অনেক সময় হিটিং ম্যান্টেলের বদলে মাইক্রোওয়েভ কিংবা আল্ট্রাসাউন্ড ব্যবহার করছি। হ্যাঁ, টেকনোলজিগুলো আরও উন্নত হওয়ার দরকার আছে, কারণ ইভেনচুয়ালি সেগুলো হয়তো সবই ড্রিভেন বাই ইলেকট্রিসিটি, অ্যান্ড দ্য ইলেকট্রিসিটি ইটসেলফ কামিং ফ্রম পারহ্যাপস a thermal power plant which uses fossil fuel.
কিন্তু ওই থার্মাল পাওয়ার প্ল্যান্টের বদলে যদি আমরা হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট ব্যবহার করি তাহলে বেটার, বা জিওথার্মাল পাওয়ার যদি ব্যবহার করি কিংবা উইন্ড পাওয়ার দিয়ে ব্যবহার করি তাহলে বেটার। সেগুলোর দিকে কাজ চলছে। আরেকটা যেটা দেখা দরকার সেটা হচ্ছে ফিডস্টক প্রসেস করার জন্য যে ওয়াটারটা লাগবে সেইটার একটা কোয়ান্টিটেটিভ এস্টিমেট করা দরকার, যে তোমার ওইখানে পপুলেশন কত আছে, তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট কত, এবং সেইটা ছাড়া বাদ দিয়ে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল পারপাস এর জন্য যতটুকুনি জল দরকার তার মানে একটা সঠিক অ্যালটমেন্ট করার দরকার রয়েছে, ওয়াটারের একটা প্রপার অ্যালটমেন্ট করার দরকার রয়েছে, যেটা খুব জরুরি। আর লাস্ট যে ফ্যাক্টরটা যেটাকে কোয়ান্টিফাই করা খুব কঠিন সেটা হচ্ছে এনভায়রনমেন্ট রেজিলিয়েন্স। এটা লিখছে দেখো, ফাইনাল এলিমেন্ট অফ সাস্টেনেবিলিটি অফ এ ফেসিলিটি মানে কারখানা refers to the capability of the ecosystems with which it is in contact to receive any dissipated residues without suffering significant degradation. অর্থাৎ আমার কারখানা থেকে ওয়েস্ট মেটেরিয়াল বেরোচ্ছে এবং সেটা এনভায়রনমেন্টের ডিরেক্টলি মিশে যাচ্ছে। এনভায়রনমেন্টের রেজিলিয়েন্স কত, যে ওই যেটা বেরোচ্ছে সেটাকে কতটা নিতে পারছে। আমার কারখানা যদি প্রত্যেক দিন কয়েক টন ক্রোমিয়াম 6 তৈরি করে, তা ডেফিনেটলি আমার কারখানার আশেপাশের এনভায়রনমেন্ট এত পলিউটেড হয়ে যাবে যে সেখানে কোনো হিউম্যান লাইফ সাস্টেন করতে পারবে না। আমার কারখানা থেকে যদি যে জলটা বেরোয় সেটার পিএইচ যদি 7 হয় তাহলে সেটা নিয়ে অত প্রবলেম নেই, কিন্তু সেই পিএইচটা যদি 7 না হয়, যদি পিএইচটা 2 হয়, তাহলে আশেপাশে কোনো মাছ বাঁচবে না। তাহলে এটা মাপবো কী করে? এটা মাপা যায় না। সত্যি কথা বলতে কিছু আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সালফেট আয়নের ক্ষেত্রে তুমি ক্রিটিক্যাল লোড কতটা ব্যবহার করতে পারো, যে এতটা বেরোলো, এই অবধি অ্যাকসেপ্টেবল, এর থেকে বেশি হয়ে গেলে হবে না, পিপিএম লেভেলে হয়তো মাপা হবে। কিন্তু মোস্ট অফ দ্য এমিট্যান্টসের ক্ষেত্রে মানে যা বেরোচ্ছে তার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট মাপা প্রায় অসম্ভব। সেই জন্য যেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে জিরো ডিসচার্জ। মানে বলতে পারবে? এটা রাখা হচ্ছে যে মানে যতটা কম হার্মফুল ম্যাটেরিয়ালস ডিসচার্জ, কিছুই বেরোবে না, মানে টার্মফুল কিছুই না, কিছুই বেরোবে না। কিছু যদি না বেরোয় তাহলে কোনো পলিউশন হবে না। তার মানে যা বেরোবার কথা ছিল না, হয় না। এক্স্যাক্টলি, এ দেখো, অলদো প্রবাবলি আনঅ্যাটেইনেবল, মানে কি, মানে এটা আমরা কোনোদিনই অ্যাচিভ করতে পারবো না। ইন প্র্যাকটিস such a goal has the potential to inspire markedly improved environmental performance. An appropriate approach to the preservation of environmental resilience thus is to reduce gradually all emissions to the environment from industrial process to zero. মানে এটা বেসিক্যালি ক্যালকুলাসের ভাষায় যেরকম লিমিট টেন্ডস টু জিরোর বলা থাকে, ওই রকম। তো তুমি ইভেনচুয়ালি শেষ মুহূর্তে শেষ অবধি পৌঁছবে না, জিরো এমিশন হয়তো কোনোদিনই করতে পারবে না, কিন্তু তুমি কনস্ট্যান্টলি স্ট্রাইভ করে যাও যাতে তুমি সেই দিকে পৌঁছতে পারো যতটা করা যায়। এবার গ্রিন কেমিস্ট্রি তো আমরা জানি যে গ্রিন কেমিস্ট্রি আমরা একটা ছোট্ট ছক দিয়েছি, এখানে একটা দিয়েছি। গ্রিন কেমিস্ট্রিকে তুমি যদি বলো যে এটা কী, তাহলে মানে লোকে, পিপল হু আর ইন দ্য নো হাউ, দে উইল টেল ইউ দ্যাট ইটস বেসিক্যালি রিডাকশন মানে 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 ইলেকট্রন দিয়ে রিডাকশন নয়, রিডাকশন মানে কমানো। কী কমাচ্ছে? কস্ট কমাচ্ছে, রিস্ক অ্যান্ড হ্যাজার্ড কমাচ্ছে, ওয়েস্ট কমাচ্ছে, নন রিনিউয়েবল এনার্জির ইউজকে কমাচ্ছে, এনার্জি ইউজ যতটা পারা যায় কমাচ্ছে, মেটেরিয়াল কমাচ্ছে, তার জন্য নানা রকমের টেকনোলজি ডেভেলপ করছে। এখন এমনিতে রিয়াকশান করতে গেলে মানে বার্নারে বসিয়ে কিংবা হিটিং ম্যান্টেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 70 ঘন্টা রিয়াকশন করছে, সেখানে মাইক্রোওয়েভ এসে 4 মিনিটে রিয়াকশন করে ফেলছে, কি 4 সেকেন্ডে রিয়াকশন করে ফেলছে, এবং তার জন্য সে প্রপার ক্যাটালিস্ট ডেভেলপ করছে। এইটাই তো গ্রিন কেমিস্ট্রির লক্ষ্য। সেই জন্য তুমি যদি একটা, এই যে গ্রিন কেমিস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি টেকনোলজির একটা বই থেকে আমি এটা নিয়েছিলাম, একটা লাইফ সাইকেল অফ আ কেমিক্যাল প্রোডাক্ট, তার 5টা স্টেজ যদি আমি ধরি, একটা হচ্ছে প্রি ম্যানুফ্যাকচারিং, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, একটা হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি, একটা হচ্ছে প্রোডাক্ট ইউজ, আর একটা হচ্ছে এন্ড অফ লাইফ। তার মানে সেই লাইফ সাইকেল অ্যানালিসিসে যে 5টা ফেজ ছিল প্রায় সে কটাই, এই ক্রেডেল টু গ্রেভ, বুঝতে পেরেছো? এইখানে ক্রেডেল আর এইখানে গ্রেভ। তো সেই জায়গাতে আমি পাশে কতগুলো জিনিস লিখেছি, এইগুলো গ্রিন কেমিস্ট্রি থেকে তুমি এই প্রবলেমগুলোকে তুমি গ্রিন কেমিস্ট্রি থেকে, বা এই টার্গেটগুলোকে তুমি গ্রিন কেমিস্ট্রি থেকে অ্যাচিভ করতে পারো। ওয়েস্ট মিনিমাইজেশন একটা টার্গেট, গ্রিন কেমিস্ট্রি ক্যান হেল্প। অল্টারনেটিভ ফিডস্টক, ডেফিনেটলি পেট্রোলিয়াম ফিডস্টকের জায়গায় যদি আমরা বায়োলজিক্যাল ফিডস্টক ব্যবহার করতে পারি। সেফ অ্যান্ড রেসপন্সিবল এক্সট্রাকশন, নিশ্চয়ই সেটাও একটা কেমিস্ট্রিরই জায়গা। ম্যানুফ্যাকচারিংয়ের জন্য দেখো, ক্যাটালিস্ট ব্যবহার করো, মানে মোর অ্যাটম এফিসিয়েন্ট রুট ব্যবহার করো, তাহলে তোমার ওয়েস্টেজ কম হবে।
ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডের কোনো সলভেন্ট ইউজ করো না, চেষ্টা করো গ্রিনার সলভেন্ট ব্যবহার করতে, বিনাইন বাই ডিজাইন এই ধরনের কোনো সলভেন্ট ব্যবহার করতে। প্রসেসিং যেটা সেটা সেফ প্রসেসিং করো যাতে টক্সিসিটি কম তৈরি হয়। প্রোডাক্ট ডেলিভারি, সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং এমন জায়গায় করো যেখানে তোমার মার্কেট কাছে আছে, তাহলে তোমার ট্রান্সপোর্টেশনে কম খরচা হবে, ট্রান্সপোর্টেশন পলিউশন কম হবে। প্যাকেজিংয়ের ব্যাপারটা ভাবো, যেটা তোমাকে বললাম আমি, তুমি ডেটলের যে বোতলটা দিয়েছো সেই ডেটলের বোতলটা যদি বায়োডিগ্রেডেবল হয় তাহলে ভালো তো, কারণ আমরা তো বেশিরভাগই ওই বোতলটাকে ফেলে দিই বাইরে, এবং নালার মধ্যে গিয়ে সেটা যদি অনন্তকাল আটকে থাকে তাহলে নালার আটকে যাবে, সেখানে জল দাঁড়িয়ে যাবে এবং ইভেনচুয়ালি আমাদের কোয়ালিটি অফ লাইফ ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সেটা তো সাস্টেনেবল নয়, কোনোভাবেই নয়। কিন্তু যদি ওটা বায়োডিগ্রেডেবল হতো তাহলে তো ভালো। এবার বায়োডিগ্রেডেবল বললে তো হবে না, ডেটল ইটসেলফ তো কিছু কোরোসিভ কেমিক্যাল থাকে তার মধ্যে। তুমি যে শিশিটার মধ্যে ডেটলটা ভরেছো ওর কেমিক্যালটা যদি শিশিটার সাথে রিয়াকশন করে ফেলে তাহলে সেই শিশিটা দিয়ে তুমি ডেটলকে মার্কেটিং করতে পারবে কি? পারবে না। তার মানে সেই সমস্ত জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। প্যাকেজিংয়ের ব্যাপারটা সেখানেও গ্রিন কেমিস্ট্রি হেল্প করতে পারে, তার কারণ সেটাও একটা মেটেরিয়াল সায়েন্সেরই জায়গা। প্রোডাক্ট ইউজ, এমন প্রোডাক্ট তৈরি করো, দুটো প্রোডাক্ট আছে, দুটো প্রোডাক্টেরই মোটামুটি পারফরমেন্স একই এবং লক্ষ্যটা একই, এমও একই, তারা একই কাজ করে। একটা এনভায়রনমেন্টের জন্য কম ক্ষতিকর ফর্মুলেশন, একটা এনভায়রনমেন্টের জন্য মারাত্মক ক্ষতিকর। কোনটা বেটার? যেটা কম ক্ষতিকর, অবভিয়াসলি, বিনাইন বাই ডিজাইন। তা সেটা কে ডিজাইন করবে? কেমিস্ট্রি তো করবে। এবং কোন প্রিন্সিপালের বেসিসে ডিজাইন করবে? তো গ্রিন কেমিস্ট্রি প্রিন্সিপালের বেসিসে ডিজাইন করবে। সেফার কেমিক্যাল তৈরি করতে হবে, সেফার প্রোডাক্ট তৈরি করতে হবে। আর যখন শেষ হয়ে গেল তখন দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে জিনিসটাকে রিসাইকেল করে দাও, যদি সেটা করা যায় তাহলে তো খুব ভালো, তাহলে তুমি ক্লোজ লুপ ইকোনমির মধ্যে গেলে, ক্রেডেল টু ক্রেডেল লাইফ সাইকেল অ্যানালিসিসের দিকে গেলে। আর যদি সেটা অন্তত না হয় তাহলে অন্তত বায়োডিগ্রেডেবল করো, যাতে এনভায়রনমেন্টের মধ্যে অ্যাকুমুলেট না করতে থাকে। হ্যাঁ, ক্রেডেল টু গ্রেভ, যখন সেটা ক্রেডেল টু গ্রেভ, শিওর। ঠিক আছে, এইবার আমি এখানে এই পয়েন্টগুলো লিখেছি যে কীভাবে গ্রিন কেমিস্ট্রি সাস্টেনেবিলিটির জন্য যেতে পারে। ইনক্রিজিং ইউজ অফ রিনিউয়েবল র মেটেরিয়ালস ইনস্টেড অফ নন রিনিউয়েবল সোর্সেস, ওইটাই আগে যেটা বলা আছে ওইটারই সামেশান এটা। সামারি: preventing formation of waste than to treat or clean up after it is formed, designing atom economic processes so that all feedstock can be included into the product, forming safer products harmless for humans and environments, designing environmentally friendly technologies that reduce or at least eliminate the use of toxic materials, using non-conventional sources of energy that reduces product cost and save energy and environment, using safer catalysts, designing biodegradable products, designing greener alternatives for existing methodologies, and designing methods that produce biodegradable waste in case of waste is not recyclable. সো এই পয়েন্টগুলো যদি আমাদের মাথায় থাকে, এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন দিতে পারে যে গ্রিন কেমিস্ট্রি সাস্টেনেবিলিটির সাথে কীভাবে সম্পর্ক আছে সেটা একটু বলো। তাহলে আমরা এই পয়েন্টগুলো একটু দেখব, ওই লাইফ সাইকেল ফেজগুলো একটুখানি দেখে রাখবো, মডেলগুলো একটুখানি দেখে রাখবো, অ্যান্ড সাস্টেনেবিলিটি ডেফিনেশনটা একবার দেখে রাখবো, অ্যান্ড দ্যাটস ইট। তোমার কোনো কোশ্চেন আছে এখান থেকে? ওকে, তাহলে আমার ক্লাস কিন্তু আমাদের সিলেবাস এখানেই শেষ হয়ে গেল। আমি রেকর্ডিংটা বন্ধ করি।